ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের আয়োজনের প্রধান অতিথি মহোদয়কে। জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থরথর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। সংগ্রামী বন্ধুরা, আমরা আজকের এই আলোচনা সভার প্রায় শেষ পর্যায়ে। আপনারা জানেন 1975 সালের 15ই আগস্ট মর্মন্তুদ সেই হত্যাকাণ্ড। আমরা ঠিক যে বয়সে বাবার হাত ধরে স্কুলে গিয়েছি, যে বয়সে মায়ের হাত ধরে মেলাতে গিয়েছি, ঠিক সেই বয়সে একটা 5 বছরের শিশু তার পিতাকে হারিয়েছে, মাকে হারিয়েছে। একটা অন্ধকার সময়, সেই অন্ধকার সময়ে কে বুকের ভিতরে আগলে রেখে নিষ্ঠুর দুনিয়ায় নিজেকে প্রস্তুত করে তিলে তিলে নিজেকে তৈরি করে আজকে যিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন, পিতার হাতে গড়ার সংগঠন নিজের কাঁধে তুলে নিয়েছেন এবং দায়িত্ব পালন করছেন, যুবলীগকে সামনের দিকে এগিয়ে নিয়ে যুব সমাজকে ঐক্যবদ্ধ করছেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের আয়োজনের সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান, মেধা মানবনার প্রজ্ঞার প্রতিচ্ছবি, যুব রাজনীতির শুদ্ধ পুরুষ, যার বলিষ্ঠ নেতৃত্বের কারণে যুবলীগ আজ ঐক্যবদ্ধ, যুবলীগ আজ যুদ্ধবদ্ধ, যার পরশে যুবলীগ আজ মানবিক যুবলীগে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির সুযোগ্য উত্তরসূরি সংগ্রামী জননেতা জনাব শেখ ফজলে শামস পরশ এখন সভাপতির বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ধন্যবাদ। স্লোগান বন্ধ করেন। ধন্যবাদ সবাইকে। স্লোগান বন্ধ করেন। আমরা প্রায় শেষ পর্যায়ে। ধন্যবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের 71তম শুভ জন্মদিন উপলক্ষে এই আলোচনা অনুষ্ঠানের বসেন। স্লোগান বন্ধ করেন। আসলাম, স্লোগান বন্ধ। প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জনাব উবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসাবে আমাদেরকে গর্বিত এবং ধন্য করেছেন প্রেস ইনস্টিটিউট পিআইবির মহাপরিচালক, 21 পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক, সাবেক ছাত্রনেতা ও ডাকসুর সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক জনাব জাফর ওয়াজেদ চাচা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন প্রথিতদশা লেখক ও 21 পদকপ্রাপ্ত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা জনাব অজয় দাশগুপ্ত। বিশেষ অতিথি হিসাবে আরো আছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জনাব পনিরুজ্জামান তরুণ। সঞ্চালক হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নিবেদিত এবং পরিশ্রমী সংগ্রামী সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপি। এছাড়া বাংলাদেশ আওয়ামী যুবলীগের সকল কেন্দ্রীয়, মহানগর, উত্তর এবং দক্ষিণ এবং ঢাকা জেলার নেতৃবৃন্দ, মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল ও তাজবিরুল হক অনু, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা ও রেজাউল করিম রেজা,
ঢাকা জেলা যুবলীগের সংগ্রামী আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক বৃন্দ জিএস মিজান এবং ডাক্তার হাজি সেলিম সহ ইরফান সহ অন্যান্য ঢাকা জেলা মহানগর এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার নেতাকর্মী ভাইরা, সবাইকে শেখ জামালের জন্মদিনের শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। আমি একটা কোট বা উক্তি দিয়ে শুরু করব, যেটা আমাদের বিশেষ অতিথি, সম্মানিত বিশেষ অতিথি অজয় দাশগুপ্ত যে উক্তিটা পরিবেশন করেছে। বেগম মুজিবের কাছে লেখা একটি চিঠিতে শেখ জামালের জন্মের ঠিক এক সপ্তাহ পর বঙ্গবন্ধু লিখেছিলেন, কোট, স্নেহের রেণু, আজ খবর পেলাম তোমার একটা ছেলে হয়েছে, তোমাকে ধন্যবাদ, খুব ব্যস্ত, একটু পরেই ট্রেনে উঠব, ইতি তোমার মুজিব, আনকোট। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব তখন বঙ্গবন্ধুর কাঁধে। হক ভাসানী, সরোয়ার্দির পাশাপাশি শেখ মুজিবও তখন তুলমুল জনপ্রিয় হয়ে উঠেছিলেন পাকিস্তানের রাজনীতিতে। জেল জুলুম তার নিত্য সঙ্গী, সংসার জীবন ছিল রাজনীতির ঝড়ো বাতাসে টালমাটাল। তবে শেখ জামাল 28শে এপ্রিল 54 সালে জন্মগ্রহণ করেছিলেন এমন একটা শুভ সময়, যার ঠিক 2 সপ্তাহ পর তরুণ মুজিব মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। অপরদিকে প্যারাডক্সিক্যালি ঠিক এমন একটা দুঃসময় শেখ জামাল জন্মগ্রহণ করেছিলেন যখন বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় তার জন্মের ঠিক 32 দিন পর, এবং যখন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব ছোট ছেলে মেয়ে নিয়ে সরকারি মিন্টু রোডের বাসা থেকে বের হয়ে যেতে বাধ্য হয়, ছেলে মেয়েদের হাত পা নিয়ে এক কাপড়ে, হাত পা ধরে এক কাপড়ে। 71 সালের মহান মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্য সদস্যের সাথে শেখ জামালও গৃহবন্দী ছিলেন। মুক্তিযুদ্ধে যোগদান করাই শেখ জামালের একমাত্র লক্ষ্য এবং প্রত্যয় হয়ে দাঁড়ায়। বন্দী জীবন থেকে পালিয়ে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। শেখ জামালের গৃহবন্দী অবস্থা থেকে যুদ্ধে পালিয়ে যাওয়ার একটা বিশেষ রাজনৈতিক তাৎপর্য রয়েছে, কারণ রাজনৈতিক দূরদর্শী সম্পন্ন এবং বিশেষ রাজনৈতিকভাবে প্রজ্ঞাশীল ফজিলাতুন্নেসা মুজিব পাল্টা তার সন্তানকে অপহরণের অভিযোগ তুলে ধরলেন সেই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। সারা বিশ্বে আলোড়ন জেগে উঠল, বিদেশি পত্র পত্রিকায়ও ছাপা হইল যে পাকিস্তান সরকার শেখ মুজিবের সন্তান শেখ জামালকে গুম করেছে। শেখ জামালের পালিয়ে যুদ্ধে অংশগ্রহণের খবরটা কৌশলগত কারণে একেবারে চেপে গিয়েছিল প্রবাসী মুজিবনগর সরকারও, কারণ মুজিবনগর সরকার এবং ভারত সরকার সমষ্টিগতভাবে তীব্র চাপ সৃষ্টি করতে পেরেছিল সেই পাকিস্তানি সরকারের বিরুদ্ধে, যে চাপে পাকিস্তান যথেষ্ট প্রেশারাইজড ফিল অনুভব করতে পারছিল সারা বিশ্বে। কিশোর শেখ জামাল 1971 সালের আগস্ট মাসে ধানমন্ডি থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পথ চলা শেষে কলকাতা হয়ে উত্তরপ্রদেশে কালশিতে পৌঁছান। সেখানে ফুফাতো ভাই এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আপনাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির নেতৃত্বাধীন মুজিব বাহিনীতে ৮০ জন সদস্যের নির্বাচিত তরুণের সঙ্গে শেখ জামাল ২১ দিনের বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে শেখ জামাল শেখ ফজলুল হক মনির সাথে ৯ নম্বর সেক্টরে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। চরম সাহসিকতার জন্য রণাঙ্গনে কিশোর মুক্তিযোদ্ধা শেখ জামাল হয়ে উঠেছিলেন তরুণ প্রজন্মের অনুপ্রেরণার উৎস। বঙ্গবন্ধু চেয়েছিলেন শেখ জামাল সেনা অফিসার হয়ে গড়ে উঠবে। শহীদ শেখ জামাল বঙ্গবন্ধুর সেই স্বপ্ন অনুযায়ী একজন দেশপ্রেমিক চৌকস মেধাবী সেনা অফিসার হয়ে ওঠেন। তিনি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর লং কোর্সে প্রথম ব্যাচের কমিশনড অফিসার। ৭৪ সালে শেখ জামাল মার্শাল টিটোর আমন্ত্রণে যুগোস্লাভিয়ার মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসাবে প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করেন। এরপর ব্রিটেনে বিশ্বের সেরা সামরিক একাডেমি স্যান্ডহার্স্ট থেকেও প্রশিক্ষণ শেষ করেন। শেখ জামাল দ্বিতীয় ইস্ট বেঙ্গলে চাকরি করার সুযোগ পেয়েছিলেন মাত্র ১.৫ মাস দেশে ফেরত আসার পরে। কিন্তু এই স্বল্প সময় অফিসার এবং সৈনিকদের মাঝে তিনি অসাধারণ পেশাগত দক্ষতা এবং আন্তরিকতার ছাপ রেখে গিয়েছিলেন। কাজের প্রতি একনিষ্ঠতা আর নিরহংকার জীবনযাপনে সবাইকে আপন করে নেওয়ার ক্ষমতা ছিল শেখ জামালের। মানুষের সাথে মেশার আলাদা কখনো কোনো দেয়াল তৈরি করে নাই, বরং অসাধারণ হয়েও সাধারণের মতো জীবনযাপন করতে অভ্যস্ত ছিলেন শেখ জামাল। মানুষের প্রতি মনুষ্যত্ববোধ, ভালোবাসা, মমতায় পরিপূর্ণ ছিল শেখ জামালের হৃদয়। কয়েক সপ্তাহের মধ্যে অফিসার এবং সৈনিকদের মধ্যে তাদের একজন খুব শীঘ্রই তিনি হয়ে যেতে পেরেছিলেন। ৭৫-এ ১৪ই আগস্ট ব্যাটালিয়ন ডিউটি সম্পন্ন করে ক্যান্টনমেন্টে নিজ দায়িত্বে পালন করেন তিনি। ১৪ই আগস্টও তিনি তার অফিসিয়াল দায়িত্ব পালন করে আসার সময় একজন সুবেদার তাকে বলেছিল যে স্যার অনেক লেট হয়ে গেছে, আজকে রাতটা ইউনিটেই থেকে যান। কিন্তু না, তিনি মায়ের টানে বাসায় ফেরত আসলেন। ঘাতক দল তখন প্রস্তুতি নিচ্ছে শতাব্দীর সেই নৃশংসতম হত্যাকাণ্ডের জন্য। সমগ্র বিশ্বের সুরভিত সুগন্ধি দিয়েও যেই হত্যাকাণ্ডের দুর্গন্ধ মুছে ফেলা যায় না। ১ আগস্ট ১৯৭৫ সাল থেকে স্যান্ডহার্স্টের রেগুলার ক্যারিয়ার কোর্স অংশগ্রহণের জন্য শেখ জামালের যাওয়ার কথা ছিল, কিন্তু শেখ জামাল সেই প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ পেয়েও অংশ নিলেন না মায়ের প্রতি ভালোবাসার টানে। মায়ের জন্য গভীর টান অনুভব করে তিনি জয়েন না করে দেশেই রয়ে গেলেন। ১.৫ মাস পর তার সেই সিদ্ধান্তই জীবনের সবচেয়ে নিষ্ঠুর সিদ্ধান্ত হিসাবে পরিগণিত হয়। মা, বাবা, স্ত্রী, ২ ভাইয়ের সাথে তিনি বিদায় নেন এই নিষ্ঠুর পৃথিবী থেকে। শেখ জামাল আজকে ঘুমিয়ে আছে বনানী কবরস্থানে। তার পাশে ঘুমিয়ে আছে তার নবপরিণতা স্ত্রী রোজি জামাল, যার হাতের তাজা মেহেন্দির রং আর বুকের রক্ত মিলেমিশে একাকার হয়ে গেছে। তাদের বিয়ে হয়েছিল ১৭ই জুলাই, বিয়ের ১ মাসও পার হয় নাই ১৫ই আগস্ট ঘাতকের বুলেট
তাদের জীবন কেড়ে নিয়েছে, কিন্তু তাদের স্মৃতিকে কিন্তু বিলুপ্ত করতে পারে নাই, বরঞ্চ মৃত্যু তাদেরকে কিন্তু অমর করেছে। মরেও যে মানুষ মনে বেঁচে থাকে যায়, মানুষের মনে বেঁচে থাকা যায়, তার জ্বলজ্জন্ত উদাহরণ শেখ জামাল। তাই মৃত্যুর ৪৮ বছর পরেও এই জাতি তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে। ইতিহাসের গতিপ্রবাহে এই মহান তরুণের কীর্তি চিরস্বরে চিরভাস্বর হয়ে থাকবে, এই আমাদের প্রত্যাশা। তার কৃতিত্ব যদি জাতির সামনে তুলে ধরা না হয়, তবে ইতিহাস কিন্তু আমাদেরকে ক্ষমা করবে না। পরিতাপের কিছু বিষয় আছে। শেখ জামাল সম্বন্ধে লেখালেখি, গবেষণা ও তথ্য উপাত্ত এখনো অনেক অপ্রতুল। যা প্রকাশিত হচ্ছে বেশিরভাগই পুনরাবৃত্তি এবং সরলীকরণ। প্রকৃত গবেষণার এখনো বড় অভাব। শেখ জামাল মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে একজন সাহসী বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সেনা অফিসার। বঙ্গবন্ধু তার সেনা অফিসারদেরকে সন্তানের মতো ভালোবাসতেন। সেই সন্তান তুল্য কিছু উচ্ছৃঙ্খল সেনা কর্মকর্তাদের হাতেই তার আদরের জামালের প্রাণ যেতে হয়। এ যেন গ্রিক ট্র্যাজেডির ড্রামাটিক আইরনিকেও হার মানায়। আজ শেখ জামালের প্রাণপ্রিয় বাংলাদেশ সেনাবাহিনী জনগণের অযুত ভালোবাসা, গর্ব এবং আন্তর্জাতিক মর্যাদা নিয়ে কাজ করে যাচ্ছে। পেশাগতভাবে দক্ষ এবং চৌকস বাহিনী হিসাবে আজকে এই দিনে একজন অকাল প্রয়াত কিশোর মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, বন্ধু, অন্তঃপ্রাণ ও দুঃসাহসিক তরুণের কথা স্মরণ করছি আমরা বিনম্র শ্রদ্ধায়। এই মুক্তিযোদ্ধা সেনা অফিসারের রক্তপাত যেই সেনাবাহিনীর সদস্যরা করেছিল, তাদের সেনা আইনে বিচার করতে ব্যর্থ শুধু হয় নাই, তখনকার সেনাপ্রধান শফিউল্লাহ এবং উপসেনা প্রধান জিয়াউর রহমান তো শেখ জামাল হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। যার ইঙ্গিত আমরা পাই জিয়াউর রহমানের পরবর্তী কার্যকলাপের মধ্যে। যেমন ধরেন, জিয়াউর রহমান অবৈধ সরকার খুনিদেরকে পুরস্কৃত করেছিল। সেই ঘৃণ্যতম হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করা হবে না বলে ইনডেমনিটি কালো আইন জারি করেছিল। কি করেছিল না? খুনিদের বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে চাকরি দেয় এবং খুনিদেরকে জনগণের ভোট চুরি করে পার্লামেন্টেও নিয়ে এনেছিল না? তাহলে এগুলো কি ইঙ্গিত বহন করে? শুধু তাই নয়, শেখ জামাল সহ অসংখ্য মুক্তিযোদ্ধা সেনা অফিসারদের রক্তে রঞ্জিত এই জিয়াউর রহমানের হাত। সুতরাং জিয়াউর রহমানের বিএনপি নেতৃবৃন্দ যখন গণতন্ত্র এবং মানবাধিকারের কথা বলে, ওদেরকে হাস্যকরভাবে বড়ই নির্লজ্জ মনে হয়। পরিশেষে একটা স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে জিয়াউর রহমানের মুখোশ উন্মোচনের দাবি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবং আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই টিভিটা